নমস্কার, আমি বিপুল। আজ আপনাদের জন্য রয়েছে একটি স্পাই থ্রিলার গল্প। আজকের গল্পটি আর 5টা স্পাই থ্রিলারের মতন নয়। আজকের গল্পের পয়েন্ট অফ ভিউটা একটু অন্যরকম। কেন এরকম বলছি সেটা গল্প শুনলেই বুঝতে পারবেন। ঝ্যাং লিউ একটি চৈনিক ছেলে, যার ছোটবেলা থেকেই ভারত পছন্দ নয়, ভারতের সেনাবাহিনী পছন্দ নয়। সে বসবাস করে আকসাই চীনের একটি অংশে। ছোট থেকেই একটা পরিকল্পনা করতে করতেই সে বড় হয়েছে। কি সেই পরিকল্পনা? সেটা কি বাস্তবে রূপান্তর করা যাবে? শুনতে থাকুন আজকের গল্প কমলেশ কুমারের কোড G923। বিকেলের আলো ঝিমিয়ে এসেছে। দূরে তাকালো লিউ। ভারত আর চীন সীমান্তের বিশালাকায় পাহাড়গুলোও একটু পরেই যেন ঘুমিয়ে পড়বে। ইন্ডিয়া দেশটার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠে লিউ। হলদেটে মুখ জুড়ে ওর গোটা শরীরের রক্ত যেন উপচে পড়তে চায়। মাঝের পাহাড়গুলোই যেন বড় ব্যবধান। তা না হলে কবেই দেশটাকে ধূলিসাৎ করে দিয়ে আসতো লিউয়ের মতন কয়েক কোটি চীনা নাগরিক। কানে লাগানো ইয়ারবাডে টিকটিক করে আওয়াজ উঠল। সতর্ক হলো লিউ। হালকা করে আঙুল চালিয়ে ফোনটা রিসিভ করলো সে। G923। ফোনের ওপার থেকে ভেসে এলো ছোট্ট একটা কোড। লিউ দূরে তাকালো একবার। ধোঁয়া ধোঁয়া পাহাড়ের দিকে তাকিয়ে বিড়বিড় করলো কোডটা। Can you listen to me or I repeat? স্পষ্ট উচ্চারণে একটা মেয়েলি কণ্ঠস্বর পৌঁছে গেল লিউয়ের মস্তিষ্কে। দুহাত পকেটের মধ্যে ভরে মৃদু হাসল লিউ। G923। ওকে। ওপারের কণ্ঠস্বর আর শোনা গেল না। হালকা একটা নিঃশ্বাসের শব্দ ভেসে এলো ওর কানে। ফোনটা কেটে গেল। লিউ দেখল সন্ধে হচ্ছে। হাতে সময় 3 ঘন্টা। চীনা দূতাবাস থেকে ওকে বলে দেওয়া হয়েছে 30 সেকেন্ডের বেশি সময় লাগলে ওর শরীরটা এক পিণ্ড কাদার তালে পরিণত হবে। একই সঙ্গে তছনছ হয়ে যাবে ভারত বিরোধী যত ধ্বংসাত্মক পরিকল্পনা। নিজের জীবনের জন্য ও মায়া করে না, শুধু ভারতের কাছে ওর দেশ অপমানিত বা লাঞ্ছিত হলে ওর মরেও শান্তি হবে না। ঝ্যাং লিউ, বয়স 23, উচ্চতা 5 ফুট 1.5 ইঞ্চি, গায়ের রং হলুদ, ছিপছিপে বেতপেটা চেহারা, ভুরুহীন চোখের মণিতে পাশবিকতা খেলা করে বেড়ায়। চীনা সংস্কৃতিতে পারিবারিক নাম আগে, ব্যক্তিগত নাম পরে লেখা হয়, যা পশ্চিমী রীতির বিপরীত। ঝ্যাং লিউয়ের জন্ম সিনকিয়াং প্রদেশে, ভারতের লাদাখ অঞ্চলের সঙ্গে সীমান্তযুক্ত। ভারতের সঙ্গে সীমান্তযুক্ত প্রদেশগুলোর কথা ভাবলেই মনে মনে উত্তেজিত হয়ে ওঠে লিউ। আঁটোসাঁটো নিরাপত্তা, সেনাবাহিনীর সন্ত্রাস, যুদ্ধকালীন পরিস্থিতি, সবকিছু নিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে আছে। ছোট ছোট ছেলেদের শৈশব চুরি হয়ে যায় এই সন্ত্রাসের মধ্যে পড়ে। বোমা, বারুদ, সেনার ভারী বুটের আওয়াজ, বিশাল বিশাল সাঁজোয়া গাড়ি, এসব দেখতে দেখতেই একদিন তারা বড় হয়ে যায়। লিউ সিনকিয়াং প্রদেশের যেখানে বেড়ে উঠেছে সেটা লাদাখের দৌলত বেগ ওল্ডি আর আকসাই চীনের কাছাকাছি অবস্থিত। লিউ ছোট থেকেই দেখে আসছে আকসাই চীন এলাকা ভারতের দাবি অনুযায়ী জম্মু কাশ্মীরের অংশ, কিন্তু তার সম্পূর্ণ রক্ষণাবেক্ষণ করে চীন সরকার। মনে মনে হেসে উঠল লিউ। 23 বছর বয়স হয়ে গেল ওর। ভারত সরকারের পক্ষ থেকে কোনো দিন এক কানাকড়িও পাঠানো হয়নি অঞ্চলটার উন্নতিকল্পে। সেখানকার রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, এমনকি অধিবাসীদের সামাজিক সুরক্ষাও দিয়েছেন চীন সরকার। অথচ অঞ্চলটা নাকি ভারতের। এই দাবি কখনো ন্যায্য হতে পারে? হাসতে হাসতেই লিউয়ের কপালের শিরাগুলো নীল হয়ে জেগে ওঠে। মুখটা রক্তিম বর্ণ ধারণ করে।
সারা শরীরের উত্তাপ আগের থেকে বেড়ে ওঠে তার। এইসব শারীরিক পরিবর্তনগুলো লিউয়ের ছোট থেকেই হয়। দূর থেকে ভারতীয় সেনাবাহিনী দেখলেই ওর মুখমণ্ডল হিংস্রতায় ভরে ওঠে। মনে হয় এমন একটা কিছু ও করতে পারুক যার জন্য ইন্ডিয়াকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলা যায়। লিউ বেশ মনে করতে পারে ওর বছর 5-6 বয়সের সময়কালটা। শিনকিয়াং প্রদেশ ছিল আকসাই চীন এলাকার একটা অত্যন্ত উঁচু মরুভূমি অঞ্চল, যা প্রায় 5000 মিটার উচ্চতায় অবস্থিত। অঞ্চলটা অত্যন্ত প্রতিকূল পরিবেশের কারণে প্রায় জনবসতিহীন এবং বসবাসের জন্য অনুপযুক্ত। তবুও লিউয়ের বাবা এবং গুটি কয়েক প্রতিবেশী মিলে সেখানে বসবাস শুরু করেছিল। কাছাকাছি কোনো স্কুলও ছিল না। অবশ্য পড়াশোনা করার আগ্রহও বিশেষ ছিল না লিউয়ের। ওর বাবা বলতো, অক্ষয় চীনের ভৌগোলিক অবস্থান এবং পরিবেশগত পরিস্থিতি বিবেচনা করলে এই অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন বা পরিচালনা করা অত্যন্ত কঠিন। এছাড়াও এই অঞ্চলটি ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দু, যা অতিরিক্ত নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারি সৃষ্টি করে। তাই তোমাকে পড়াশোনা শিখতে কসরত করতে হবে, দূরে যেতে হবে। বাবার জোরাজুরিতে লিউকে তাই করতে হয়েছিল। প্রায় 4.5 কিলোমিটার হেঁটে তাকে যেতে হতো হেকাং পাবলিক স্কুলে। মান্দারিন শেখা শুরু হয়েছিল সেখানেই। হেকাং স্কুলেই সে শিখেছিল সমাজবিজ্ঞান, গণিত, ইংরেজি ভাষার প্রাথমিক পর্যায়। চিত্রাঙ্কন আর হাতের কাজও শেখাতো তারা। দেশপ্রেম আর কমিউনিস্ট পার্টির আদর্শও সেখানে যথেষ্ট গুরুত্ব পেত। একদিন সমস্যা হয়েছিল, গুরুতর সমস্যা। অবশ্য সেটা সমস্যা নাকি সমস্যা থেকে তৈরি আশীর্বাদ, লিউ নিজেও তা জানে না। লিংসিয়াং নামের একজন স্যার ইতিহাস পড়াতেন। নিজের দেশের ঐতিহ্য আর গুণাগুণ বর্ণনা করতেন তিনি। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে চীনের সম্পর্কের কথা শোনাতেও অভ্যস্ত ছিলেন স্যার। তিনি বলতেন, ভারত এবং চীনের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের একটা প্রধান মাধ্যম ছিল প্রাচীন সিল্ক রোড। এর মাধ্যমে দুই দেশের মধ্যে রেশম, মশলা, মূল্যবান পাথর এবং আরও অন্যান্য সামগ্রী আদান প্রদান হতো। আবার কখনো তিনি বলতেন, চীন থেকে অনেক বৌদ্ধ ভিক্ষু ভারতে গিয়েছিলেন বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা গ্রহণ করতে। ফাহিয়েন, হিউয়েনসাং এরা তো নালন্দা, বিক্রমশিলা প্রভৃতি বিদ্যাপীঠে শিক্ষালাভ করে চীনে ফিরে ধর্মগ্রন্থ অনুবাদ করেছিলেন। সেদিন বেশ বৃষ্টিবহুল দিন ছিল। অনেক তুষারপাত আর ভাঙাচোরা রাস্তা পার করে লিউকে স্কুলে আসতে হয়েছিল। লিংসিয়াং প্রথম পিরিয়ডে এসে রোল কলের পর বলতে শুরু করেছিলেন, তাং ও মিং রাজবংশের সময় চীনের সঙ্গে ভারতের সংযোগ জোরালো ছিল। পাল ও গুপ্ত যুগে ভারতীয় সংস্কৃতি, শিক্ষা ও ধর্ম চীনে ব্যাপক প্রভাব ফেলেছিল। 1949 সালে চীনে কমিউনিস্ট বিপ্লবের পর এবং 1947 সালে ভারতের স্বাধীনতার পরে নতুন রাজনৈতিক প্রেক্ষাপটের সম্পর্কের পুনর্গঠন হয়। আরও কিছু বলতে চেয়েছিলেন স্যার, কিন্তু লিউ হাত তুলে উঠে দাঁড়িয়েছিল। স্যার কোনো প্রশ্ন করার আগেই লিউ এক প্রকার চিৎকার করেই বলেছিল, ভারতের সম্বন্ধে অত কথা আমি শুনতে চাই না স্যার, আপনি আমার দেশের কথা বলুন। সাময়িকভাবে স্যার সেদিন দমে গিয়েছিলেন। নিচু গলায় বলেছিলেন, পারিপার্শ্বিক রাষ্ট্রের সঙ্গে নিজের দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছোট থেকে না জানলে বড় হয়ে অনেক কিছুই অজানা রয়ে যাবে। শোনাবেন তো সেই ভারতের গৌরব কথা, তাদের বীরত্বের কাহিনী, ওসব আমি শুনতে চাই না। 10-11 বছরের একটা ছেলের এরকম তাচ্ছিল্য স্যার সহ্য করতে পারেননি। কর্কশ গলায় জিজ্ঞেস করেছিলেন, নাম কি তোমার? আমার নাম শাংলিও। স্যার, বাড়ি থেকে 5 কিলোমিটার রাস্তা হেঁটে এসে ভারতের বীরত্বের কথা আমি শুনতে চাই না। আপনি আমার দেশের ইতিহাস বলুন, আমাদের সেই সব বৌদ্ধ ভিক্ষুকদের কাহিনী শোনান, যারা তাদের সারা জীবন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই চীন প্রদেশেই কাটিয়েছেন। স্যার কি বুঝেছিলেন জানা যায় না, তবে স্কুল ছুটির পর
যখন একজনও স্কুলে ছিল না, তখন তিনি লিউয়ের সঙ্গে দেখা করেছিলেন। বরফে ঢাকা সরু একটা এবড়োখেবড়ো রাস্তা চলে গিয়েছিল আরও উঁচু পাহাড়ি উপত্যকায়। সেখানে অপেক্ষা করতে বলেছিলেন লিউকে। ঠান্ডায় কম্পমান শরীরে লিউ অপেক্ষায় ছিল। স্যার এসে মাথায় হাত রেখেছিলেন কিশোর লিউয়ের। অনেক সব দুষ্প্রাপ্য গল্প বলেছিলেন। গল্পের সঙ্গে দিয়েছিলেন এক অমোঘ উপদেশ। স্কুল ছুটির পর 4.5 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে আসতে ক্লান্ত হয়ে পড়ত ছোট্ট লিউ। বাড়িতে ফিরেও অবসর নেওয়ার সময় হতো না, কিন্তু প্রতিদিন স্কুলে সে যেত। জানত স্যার তার অপেক্ষায় আছে। মাকে দেখত ভেড়া আর ইয়াক নিয়ে ব্যস্ত। বাবা কাজ করত সড়ক তৈরির কর্মচারী হিসেবে। বড় বড় গামবুট, মাথায় টুপি, পিচ লাগা শতচ্ছিন্ন জামা প্যান্ট, হাতে বেলচা নিয়ে বুড়ো হয়ে যাওয়া মানুষটা লিউকে শুধু জন্মই দিয়েছিল, তার জন্য কখনো ভাবনা চিন্তা করেনি। মাকেও ব্যস্ত থাকতে হতো সংসার চালানোর কাজে। ইয়াকার ভেড়াদের নিয়ে সকাল হলেই বেরিয়ে যেত মা। ফিরত দুপুর শেষে, কাঠ আর সামান্য কিছু খাবারের উপকরণ নিয়ে। লিউ স্কুল থেকে ফিরে দেখত বাড়িঘর শূন্য। এলাকায় তার বয়সী কোনো ছেলেমেয়েও ছিল না যাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে। মারাত্মক ঠান্ডায় জমাট বেঁধে যেত ওর হাত পা। খিদের জ্বালায় চোখ মুখ ফ্যাকাশে হয়ে যেত। পেট চেপে দরজার কাছে বসে থাকত সে। শুকনো ঠোঁট দুটো ফেটে চৌচির হয়ে রক্ত ঝরত। তারপর দুপুর গড়িয়ে বিকেলের কাছাকাছি সময়ে মা ফিরত। নুডলস আর সবজি দিয়ে থুকপা বানাতো। স্বাদহীন সেই খাবার চোখে পড়লেই গিলতে ইচ্ছে করতো না ওর। কিন্তু খিদের জ্বালা এমনই এক স্বার্থপর দৈত্য যে মানুষকে দিয়ে সে অনেক অপছন্দের কাজও করিয়ে নেয়। কিছুটা থুকপা লিউ খেত, বাকিটা খেত মা। লিউয়ের মনে পড়ে মাসে 1-8 স্কিউ আর ডাম্পলিংস হতো। নুডলসের সঙ্গে সবজি আর মাংস দিয়ে রান্না হতো স্কিউ, আর ভাপানো ডাম্পলিংস অনেকটা মোমোর মতো। লিউ অপেক্ষা করে থাকত কবে একটু ভালো খাবার খেতে পাবে। অবশ্য বাবার বাড়িতে ফেরার ঠিক থাকতো না। কখনো গভীর রাতে, আবার কখনো পরের দিন দুপুরে বা সন্ধ্যায় টলতে টলতে ফিরত। গুড়মি খেতে পছন্দ করত বাবা। বাড়িতে নিজেই বানাতো। বানিয়ে লিউ আর ওর মাকে খেতে ডাকত। লিউ খেত না। মানুষটার প্রতি চরম অভিমান এক বিদ্বেষের জন্ম দিয়েছিল। ওর ভেতরের প্রতিবাদী সত্তা বিদ্রোহ করে উঠত। মনে আছে একদিন গুড়মিতে পূর্ণ সম্পূর্ণ তরল পানীয় ছুঁড়ে ফেলে দিয়েছিল লিউ। বাবা কিছু বলেনি। 4.5 ফুটের শীর্ণকায় মানুষটা শুধু ছোট ছোট চোখ নিয়ে লিউয়ের দিকে হতাশাপূর্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। হাত ঘড়িতে লিউ দেখল 6:30 বাজে। দূরে দূরে আবছা দেখা যাচ্ছে সেনা ছাউনিগুলো। ভারতীয় সেনা ছাউনিগুলোর দিকে তাকালেই ঘেন্নায় কুঁকড়ে ওঠে ও। ওদের সীমান্ত প্রদেশের মানুষের হাজার দুঃখ আর দুর্দশার জন্য মনে মনে ও ভারত সরকারকেই দায়ী করে। কিন্তু আজ মাথা ঠান্ডা রাখার দিন। সামান্য ভুলচুক করলে চরম ফল ভুগতে হবে ওকে। সিনকিয়াং প্রদেশের যে দুর্গম রাস্তা ধরে আরও একটু পরে ও ভারত সীমান্তে প্রবেশ করবে, তার জন্য বিগত 3.5 বছর ধরে প্রশিক্ষণ নিতে হয়েছে ওকে। শুধু তাই নয়, ছোটখাটো স্মাগলিংয়ে হাত পাকিয়ে ভারতীয় এজেন্টদের কাছে বিশ্বস্তও হয়ে উঠতে হয়েছে। তবে লিউ জানে ভারতীয় সেনাবাহিনী মারাত্মক সচল। তাদের চোখে ফাঁকি দিয়ে তাদের দেশের মাটিতে ঢোকা মৃত্যুর নামান্তর। কিন্তু সবকিছু জেনেও লিউ এই কাজটাই বেছে নিয়েছে। ও যদি সফল হয় তাহলে মরে গেলেও কোনো আফসোস থাকবে না ওর। কিন্তু কাজে সাফল্য না পেয়ে বাহিনীর হাতে ধরা পড়লে ওর মরেও শান্তি হবে না। ছোটবেলা থেকে খিদের জ্বালা, দারিদ্র্য, অবহেলা সবকিছু সহ্য করতে করতে ওর মস্তিষ্কের গোপন কুঠুরিতে শুধু জেগে উঠেছে একটাই শব্দ, তা হলো প্রতিশোধ।
আজ প্রতিশোধ নেওয়ার দিন এসেছে। হাতে আর 1 ঘন্টা 40 মিনিট অবশিষ্ট রয়েছে। সাত মাস আগে লিউ থামল। ওর পোশাক এখন শতচ্ছিন্ন, মাথায় টুপি। দূর থেকে কেউ দেখলে ভাবতেই পারে ওটা লিউ নয়, ওর মৃত বাবা। বাবা সড়ক নির্মাণের কর্মী হিসেবে কাজ করে অতি সামান্য কিছু উপার্জন করতে পেরেছিলেন, কিন্তু লিউ বুঝেছিল জীবন ধারণের জন্য প্রয়োজন অনেক টাকা। সেই টাকা চোরাই পথে উপার্জন করলেও কোনো আপত্তি নেই। শুধু নিজের জীবন ধারণের জন্যই নয়, ভারত বিরোধী যে দলটা সে তৈরি করেছে, ভারতকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার যে পরিকল্পনা সে বা তার দল এক প্রকার ছকে ফেলেছে, তার জন্যও প্রয়োজন বহু টাকার। চীনের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ইউনান প্রদেশে এই মুহূর্তে ভবঘুরের মতন জীবনযাপন করছে লিউ। তবে শখে বা আর্থিক অনটনের জন্য নয়। বিগত 27 দিন যাবৎ সে ভবঘুরের মতো ছদ্মবেশ নিয়েছে কাজের সূত্রেই। মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামের সীমান্ত ঘেঁষেই রয়েছে ইউনান প্রদেশ। মাদক আর মেয়ে দুটো পাচারের সঙ্গে যুক্ত লিউ। দূরে তাকিয়ে দেখল তার সদ্য বিয়ে করা বউ প্যাসেঞ্জার বাসে উঠে জানালার ধারে একটা জায়গা পেয়ে গেল। মেয়েটার নাম দোলাং। তিব্বত থেকে চোরাপথে ইউনানে এসেছিল। চীনের কৃষ্টি আর সংস্কৃতিকে বাঁচাতে চেয়ে চীনা অধিবাসীদের সরাসরি কোনো ক্ষতি করে না লিউ। চীনা মেয়ে এবং চীনা মালপত্র দুটোই সযত্নে এড়িয়ে চলে সে। দোলাংয়ের সঙ্গে প্রথম আলাপ ঠিক 23 দিন আগে। এই 23 দিনে নিষ্পাপ মেয়েটাকে লিউ বুঝিয়েছিল লাওস ওদের পরবর্তী আস্তানা হবে, কারণ ওখানে সচল ব্যবসা বাণিজ্য ওদের একটা সুখী সংসার তৈরি করতে সাহায্য করবে। ইউনান প্রদেশে থাকলে দারিদ্র্য চরমে উঠবে। 3 দিন আগে মেয়েটার সঙ্গে কাঙ্ক্ষিত শারীরিক সম্পর্কের উত্তুঙ্গ মুহূর্তে লিউ বলেছিল, তোমাকে ভালোবাসা যদি পাগলামি হয়ে থাকে, তবে সেই পাগলামি আমি 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 মৃত্যুর শেষ দিন অবধি করে যাব। আবেশের চরম শিখরে উঠে দোলাং কোনো কথা বলতে পারেনি। শুধু ওর চোখ দিয়ে 2 ফোঁটা জল নেমে এসেছিল। সরু সরু আকর্ষণীয় আঙুলগুলো দিয়ে আলতো করে চেপে ধরেছিল লিউয়ের মুখটা। ফুর্তিবাজ ধূর্ত লিউ সেখানেই থেমে থাকেনি। চীনের একটা নামকরা ব্যাংকের জাল পাসবই এবং এটিএম কার্ড দোলাংয়ের হাতে তুলে দিয়ে বলেছিল, একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছি তোমার নামে, সেখানে যত টাকা আছে সব টাকা তোমার। লাওস যাওয়ার বৈধ কাগজপত্র এখন আমাদের নেই, কিন্তু ওখানে একবার পৌঁছতে পারলে আমরা নিরাপদ। আমার 3 বন্ধু ইতিমধ্যেই তোমার অপেক্ষায় রয়েছে। তুমি রওনা হয়ে যাও, 1 সপ্তাহের মধ্যেই আমি পৌঁছে যাব। আর এর মধ্যে তোমার যা টাকা পয়সার দরকার হবে তুমি ইচ্ছামতো এখান থেকে তুলে ইউজ করতে পারো। নির্বিবাদী সংসারের স্বপ্নে বিভোর দোলাং কোনো প্রতিবাদ করেনি। রতিক্রিয়ায় ক্লান্ত মানুষটাকে আরো কাছে টেনে নিয়ে বলেছিল, তাড়াতাড়ি এসো, তোমার অপেক্ষায় থাকবো আমি। দোলাংকে পাচার করতে প্যাসেঞ্জার বাসই উপযুক্ত। সেভাবে তল্লাশি হয় না এখানে। লাওস সীমান্তে অপেক্ষারত এজেন্টকে সবকিছু বলে রেখেছে লিউ। বাসটা ধীরে ধীরে দৃষ্টিপথ থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরে মুচকি হাসল লিউ। এই নিয়ে 3 বার ওকে প্রেমে পড়ার খেলা খেলতে হয়েছে। বাংলাদেশ, তিব্বত আর নেপাল থেকে কাজের সূত্রে আসা সুন্দরী মেয়েদের দেখলেই ও ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। কায়দা করে জেনে নেয় মেয়েটার মানসিক স্থিতাবস্থার কথা। যারা মানসিকভাবে খুব কঠোর স্বভাবের তাদের প্রথমেই অপারেশন থেকে বাদ দিয়ে দেয়। যারা একটু নমনীয়তা দেখায় তাদেরই ফাঁদে ফেলে, একটু সময় নিয়ে খেলায়। অবশ্য সকলের ক্ষেত্রে সময়ের পরিমাপটা একরকম হয় না। দোলাংয়ের ক্ষেত্রে যেমন 23 দিনেই কাজ হয়ে গেল,
এই 1 মাসের কাছাকাছি সময় ওকে সিনকিয়াং থেকে ইউনানে এসে থাকতে হয়েছে। পেশাগত কারণে বারবার রূপ বদল করতে হয়েছে, যদিও তার জন্য মোটা অঙ্কের CNY জমা হয়েছে তার হাতে। চীনা মুদ্রার আন্তর্জাতিক কোড CNY, সরকারি নাম রেনমিনবি। লক্ষ লক্ষ রেনমিনবি পাওয়া যায় একটা সুস্থ অল্প বয়সী মেয়েকে পাচার করতে পারলে। যদিও ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করেই কাজ চালায় সকলে, তবে লিউ এর ব্যতিক্রম। সে হাতে হাতে নেয়। এই এখন যেমন ভবঘুরের ঝোলার মধ্যে বড় একটা টিফিন কৌটোর ভেতর দিকে রয়েছে 2.5 লক্ষ রেনমিনবি। ওপর দিকে আরশোলা ফ্রাই আর চিকেন স্যুপ মেশানো একটা বড় বোল রয়েছে। টাকার প্যাকেটটা পাঠিয়েছে লাওসের বিখ্যাত ব্যবসায়ী রিংজুয়ান। এজেন্টের হাত দিয়ে আগেও সে টাকা পাঠিয়েছে। রিংজুয়ান খুব শৌখিন মনের মানুষ। প্রতি রাতে 20 থেকে 22 বছর বয়সী এশিয়া মহাদেশের মেয়ে ছাড়া তার রাতে ঘুম আসে না। ঠোঁটের ফাঁকে মৃদু হাসল লিউ। ঝোলার মধ্যে আলতো করে হাত চালিয়ে দেখল টিফিন কৌটোটা ঠিক জায়গাতেই রয়েছে। ধীর পায়ে সে এগিয়ে গেল তার ভাড়া করা বাড়িটার দিকে। আজকেই এখান থেকে বেরিয়ে পড়তে হবে। ভুয়ো কাগজপত্র তৈরি করে মাঝে মধ্যেই তাকে এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়। টাকা রোজগার করাটা তার কোনো নেশা নয়। ভারত বিদ্বেষী বীজ তার রক্তে। ভারত সরকারকে যদি একটা বড় ঝাঁকুনি সে না দিতে পেরেছে, তাহলে তার বেঁচে থাকা বৃথা। সেই অপারেশনের জন্য টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা। তাই নিজের দেশের কোনো ক্ষতি না করে উল্টো পথে তাকে টাকা উপার্জনের নেশায় মেতে উঠতে হয়েছে। 2 পা যেতেই সুঠাম একটা লোক গা ঘেঁষে দাঁড়ালো তার। লিউ সচকিত হয়ে উঠল। ব্যাগে অতগুলো রেনমিনবির বান্ডিল। ঝোলাটা শক্ত করে কাঁধের সঙ্গে চেপে ধরল সে। কোমরে আলতো করে হাত ছুঁয়ে দেখল মেশিনটা ঠিক জায়গাতেই রয়েছে। তবে অচেনা জায়গায় ঝামেলায় জড়িয়ে পড়তে ভালো লাগে না লিউয়ের। সব কাগজ জাল তার। পরিচয়পত্র থেকে বাড়ির ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ফোন নম্বর, কোনোটাই সঠিক লেখা নেই কোথাও। গুলিগোলা চললে পুলিশি ঝামেলা বাড়বে, পরিচিতি নিয়ে টানা হ্যাচড়া হবে। তখন আসল কাজ থেকে ফোকাসটা নড়ে যাবে লিউয়ের। তাই সে সচরাচর চেষ্টা করে ভবঘুরে, ভিখিরি এইসব ছদ্মবেশেই রাস্তাঘাটে বেরোতে। এতে ঝঞ্ঝাট ঝামেলা অনেক কম, মানুষের সন্দেহও কম। আসসালামু আলাইকুম। মৃদু সম্ভাষণ জানিয়ে লোকটা আরও কিছুটা কাছে সরে এলো লিউয়ের। লিউ চীনা হলেও পৃথিবীর অনেক দেশের বিভিন্ন ধর্মের মানুষের আদব কায়দা জানে। তাকে জানতে হয়। ভিনদেশীয় ভাষায় টুকরো টুকরো কথা, তাদের ধর্মীয় রীতিনীতি, এগুলো সে খুব ছোট থেকেই রপ্ত করেছে। অপরিচিত লোকটার দিকে তাকিয়ে সন্দেহযুক্ত গলায় প্রতিসম্ভাষণ জানিয়ে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। লোকটা ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, পখতুনখোয়ার বাসিন্দা আমি। পাকিস্তান থেকে তোমাদের দেশে এসেছি একটা বেসরকারি কম্পিউটার সংস্থায় চাকরি নিয়ে। পেশায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তবে নেশায়। আরও কিছু বলতে গিয়েও থেমে গেল লোকটা। লিউ তাকে ইশারায় তার সঙ্গে যেতে বলল। সামনে সামনে হাঁটতে লাগলো লিউ। পেছনে লোকটার লম্বা চওড়া সুঠাম চেহারা মনে সম্ভ্রম জাগায়। ওর পাশে লিউকে বামনের মতো লাগছে এই মুহূর্তে। তবে ওসব নিয়ে সে চিন্তিত নয়। সে জানে পৃথিবীর সেরা এবং সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেখা বা স্পর্শ করা যায় না, সেগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়। লিউ মনে প্রাণে বিশ্বাস করে সৌন্দর্যের কোনো পরম মান নেই। আসল সৌন্দর্য মানুষের বুদ্ধিমত্তায়। মিনিট 7 পায়ে হেঁটে আসার পর লিউ ওর ভাড়া বাড়িতে পৌঁছল। একজন অপরিচিতকে কখনোই ও নিজের ঘরে ঢোকাতো না। তবে লোকটা যেহেতু পাকিস্তানের নাগরিক এবং লিউয়ের মনে হয়েছে লোকটা তার মিথ্যে পরিচয় দেয়নি, তাই সে লোকটাকে ঘরে ঢুকিয়ে একটা ছোট্ট টুলে বসতে দিল। ঘরে এখনো ছড়ানো ছিটানো রয়েছে দোলাঙের সাজের জিনিস। লিপস্টিক আর আইলাইনার দুটো পড়ে রয়েছে বিছানায়।
চিরুনি আর ইমিটেশনের একটা সবুজ পাথর বসানো হার পড়ে রয়েছে ড্রেসিং টেবিলের ওপর। These are your wives, right? লোকটার হাসি মুখে লাল আভা ছড়িয়ে পড়ল একটা। আবেগহীন লিউ বিশেষ পাত্তা দিল না কথাটাতে, সংক্ষেপে বলল, একটু থেমে লোকটার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে লিউ পুনরায় বলল, রাস্তায় তোমার নেশাটা কি সেটা বলতে গিয়ে থেমে যেতে হয়েছিল, এখন বলো। একটু কিন্তু কিন্তু করে উঠল লোকটা, তবে পরমুহূর্তেই গলাটা ঝেড়ে নিয়ে পরিষ্কার গলায় সে বলল, ভারতের নিধান। প্রতিটি ভারতীয় আমার কাছে নরকের কীট, তাদের ধ্বংসে আমার আনন্দ। এবারে পৈশাচিক এক হাসি ফুটে উঠল লিউয়ের মুখে। কুতকুতে চোখ দুটো হাসিতে ঢাকা পড়ে গেল। নিজের ছদ্মবেশগুলো টেনে খুলতে লাগলো সে। প্রথমেই ছুঁড়ে ফেলে দিল দাড়ির ঝোপঝাড়, মাথা থেকে টেনে খুলে দিল টুপি আর পরচুলা। তারপর মাথা গলিয়ে খুলে ফেলল ছেঁড়াখোড়া জুব্বাটা। পা থেকে শতচ্ছিন্ন কেডসগুলো খুলতে খুলতে সে বলল, কি নাম তোমার? লোকটা সামান্য উঠে দাঁড়ালো। ছদ্মবেশহীন আসল লিউকে দেখে অবাক হওয়ার ভঙ্গিমায় মাথা ঝুঁকিয়ে সে বলল, বকর, আবু বকর। আই সি। তা আমায় কি বলতে এসেছো? বেশভূষা ছেড়ে লিউ এখন যথারীতি 23 বছরের ঝকঝকে তরুণ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ওয়াইপস দিয়ে চোখের নিচে গালে থুতনির কাঁচগুলো মুছতে লাগলো। ড্রেসিং টেবিলের কাঁচের ভেতর দিয়েই সে আপাতমস্তক দেখে নিচ্ছিল বক্করকে। বক্কর সেদিকেই তাকিয়ে জবাব দিল, জিয়াং লিউ আমাদের সুহৃদ, বন্ধু, দোস্ত। আমাদের দেশের শুভাকাঙ্ক্ষী সে। আমাদের দেশের সকল শুভাকাঙ্ক্ষী আমাদের দোস্ত আছে, বন্ধু। তবে বন্ধুর ছদ্মবেশে আসা শত্রুদের নিকেশ করতে হাত কাঁপে না আমার। আমার সময়ের দাম আছে বাক্কার, আমার এখনই অন্যত্র যেতে হবে। তাই আসল কথা এসো। কম কথা আর বেশি কাজ, এই দুটোই আমি পছন্দ করি। পাকিস্তানের প্রধান গুপ্তচর সংস্থার নাম হল ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, ISI কে তুমি জানো। এটা পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত গোয়েন্দা সংস্থাগুলোর একটি। দেশি ও বিদেশি বিভিন্ন উৎস থেকে রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ করে এই সংস্থাটি। তারা হিউম্যান ইন্টেলিজেন্স এবং সিগন্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে কাজ করে থাকে। তারা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মাধ্যমে ভুয়ো তথ্য প্রচার করে, ভারত বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা করে এবং বিভ্রান্তিকর প্রচার চালায়। দুটো চোখ আধবোজা করে লিউ বলল, এই কারণেই এই সংস্থাটি আমার খুব প্রিয়। বাক্কারের ফর্সা লালচে মুখটা যেন আলোকিত হয়ে উঠল। কৃতজ্ঞতায় সে মাথাটা সামান্য ঝোঁকালো। কয়েক সেকেন্ড থেমে লিউ আবার বলল, তা তুমি ওদের এজেন্ট, তাই তো? ডিরেক্ট এজেন্ট নই। মাথার ঢেউ খেলানো চুলগুলোতে একবার হাত বুলিয়ে বাক্কার বলল, আমাদের অর্গানাইজেশন অ্যাব্রডের ইউনিভার্সিটি, ডিপ্লোম্যাটিক মিশন বা বেসামরিক সংস্থায় অনুপ্রবেশ করতে পারে। অনেক সময় ভারতকে সাথ সাথ বাকি শত্রু দেশগুলোতে তাদের স্লিপার সেল বা গোপন গুপ্তচর নিযুক্ত করে। ওকে, আই সি। তার মানে তুমি ওদের স্লিপার সেল। কিন্তু এই দেশে তোমাকে নিয়োগ করা হচ্ছে কেন? ISI শুধু যে তাদের স্লিপার সেলকে শত্রু দেশগুলোতে ছড়িয়ে দেয় তাই নয়, অনেক দোস্ত মুল্কের মনোভাব বোঝার জন্যেও और साथ साथ कोई खास ব্যক্তির সাহায্যের প্রয়োজনে আমাদের পাঠানো হয়। আমি তোমার দেশে এসেছি
2.5 বছর হলো। আর আমাকে ফলো করছো 3 মাস। কি ঠিক বললাম? ये मेरी नाकामी है लियू। मेरे ऑर्गेनाइजेशन के लिए ये बहुत ही शर्म की बात है। কোনটা? আমাকে 3 মাস ধরে অনুসরণ করা, নাকি তুমি যে আমার পিছনে পড়ে আছো সেটা আমি ধরে ফেলেছি সেইটা? আমার মিশন ছিল তোমার কাছে পৌঁছানো। আমাকে সেরকমই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল। ইসলামাবাদ থেকে তোমার যাবতীয় বায়োডেটা আমাকে বছর খানেক আগেই পাঠানো হয়েছে। তোমার গতিবিধি বাধ্য হয়েই আমাকে চোখে চোখে রাখতে হয়। মাস 3 আগে আমার কাছে কঠোর নির্দেশ আসে তোমাকে আমাদের সঙ্গে কাজে যোগদান করাতে। তা কত টাকা দেবে? লড়কি পাচার করে তুমি যে টাকা পাও তার কম সে কম 5 গুণা। বাহ, কিছুই অজানা নেই দেখছি। লাওসে আজকে যাকে পাচার করলে তার সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন আমাকে 10 আগেই পাঠাতে হয়েছে। দোলাংয়ের ছবি, তার বংশ পরিচয় সবই আমার জানা। তা কি ধরনের কাজে তুমি আমায় সাহায্য করতে পারবে? টাকা কড়ি যোগান দেওয়ার পাশাপাশি তুমি আমাদের কাছে সামরিক সাহায্য পাবে। ভারত বিরোধী একটা টিম তৈরি করো, যারা চুপচাপ নিঃশব্দে হানা দিয়ে তছনছ করে আসতে পারবে ওদের সেনা শিবির। उनके फौजियों को गोली से छन्नी कर देगा। अगर जरूरत पड़ी তাহলে তুমি নিজেও ট্রেনিং নাও। শারীরিক ও মানসিক সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। আমাদের অন্যান্য এজেন্টরা তোমার সঙ্গে যোগাযোগ করে নেবে। ভারতে ঢোকার রুট ম্যাপ ওরা তোমাকে তৈরি করে দেবে। অপহরণ, গুম করা, ভয় দেখানো এসব কাজও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এক কথায় ভারতীয় সশস্ত্র বাহিনীকে চাপে রাখা হবে তোমার বা তোমার দলের কাজ। তারপর एक दिन ऐसा आएगा जो दिन क़यामत का दिन होगा। কত দিন পরে সেটা? সবকিছু গুছিয়ে নিতে একটু তো সময় লাগবে। यही कुछ लगभग 7 महीनों के बाद। লিওয়ের মুখের আস্তরণ প্রায় উঠে এসেছিল। ঘরের দেওয়ালে লাগানো একটা বেসিনের কাছে গেল সে। শব্দ করে 8 বার জলের ঝাপটা দিল মুখে। তারপর বিছানার উপর অবিন্যস্তভাবে ফেলে রাখা টাওয়েলটা গলায় জড়িয়ে ধীরে ধীরে মুখটা মুছতে লাগলো সে। মুখ মোছা শেষ করে গম্ভীর গলায় বাক্কারকে সে বলল, বাক্কার, তোমার কাছে 7 মাস, কিন্তু আমার কাছে সেটা 200 দিন। চ্যালেঞ্জটা আমি নিলাম, কিন্তু পেমেন্ট যে এক্ষুনি করতে হবে, আধ ঘন্টার মধ্যেই। আর হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার নয়, আমি হাতে হাতে টাকা নিয়ে থাকি। জানি তোমার ঝোলার মধ্যে রাখা চিকেন স্যুপটা ঠান্ডা হয়ে গেছে অনেক আগে। ওটা ফেলে দিয়ে টাকাগুলো একবার গুনে দেখে নাও। পাঁচ মাস আগে অস্ত্র প্রশিক্ষণের জন্য লিউকে এখন থাকতে হয় জিনজিয়াং প্রদেশে। আবু বাক্কার তার নিজের প্রভাব খাটিয়ে প্রশিক্ষকের ব্যবস্থা করেছে। লিউ বিগত 3 মাসে তার কিছু অনুগামী জোগাড় করেছে। জিনজিয়াং চীনের পশ্চিম প্রান্তে অবস্থিত এবং মঙ্গোলিয়া, রাশিয়া, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারত মোটে 8টি দেশের সঙ্গে সীমানা ভাগ করে। বাক্কার বলেছিল, পাকিস্তান যেহেতু সীমানার মধ্যেই রয়েছে, তোমার চিন্তা নেই। প্রয়োজনে অস্ত্র সাপ্লাই করবে আমার দেশ। তোমাকে শুধু ওই অস্ত্রের ব্যবহার জানতে হবে। লিউ সহ প্রতিটা ছেলের ঠিকুজি কুষ্টি বাক্কার তার হেডকোয়ার্টারে পাঠিয়েছে। চীনের প্রাক্তন কয়েকজন সেনাপ্রধান সমর কৌশল শেখাচ্ছে লিউদের।
শুধু তো অস্ত্রশস্ত্রে পারদর্শী হলেই হয় না, জানতে হয় আদব কায়দা, হাঁটা চলা রপ্ত করতে হয়, দৌড়, ঘোড়ায় চাপা, সাঁতার। তাছাড়া রাগ, ক্ষোভ, মান অভিমান এসব গিলে ফেলতে জানতে হয়। সেনাবাহিনী তথা সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে জানতে হয়। জানতে হয় ভিড়ে মিশে থেকে সঠিক খবরটা বের করে আনতে। তারিম অববাহিকায় যেখানে তাকলামাকান মরুভূমি শুরু হচ্ছে, তার অনেকটা পশ্চিমে লিউ আর বাক্কারদের শিবির রয়েছে। প্রাক্তন সেনাকর্তারা রুটিন মাফিক আসেন, আবার চলেও যান। জিনজিয়াংয়ের মহাদেশীয় আবহাওয়ায় গ্রীষ্মকালে চরম গরম আর শীতে ভয়াবহ ঠান্ডা। ছোটবেলা থেকে লিউ ঠান্ডা আবহাওয়ায় থাকতে থাকতে অনেকটাই মানিয়ে নিয়েছিল পরিবেশটা। কিন্তু এই মুহূর্তে মে মাসের চাঁদি ফাটিয়ে দেওয়া গরম, তার মধ্যেই এক চিলতে জঙ্গি শিবির। প্রায় ৬০-৭০ জন গাদাগাদি করে একটা ঘরে বসবাস করে। বিদ্যুৎ নেই, জল আনতে গেলে ৪ কিলোমিটার হাঁটতে হয়। জল অপচয় করা যায় না সচেতনভাবেই। বন্য উট, সাইগা হরিণ ঘুরে বেড়ায় এখানে ওখানে। কাঁটাযুক্ত গুল্ম খেয়ে তারা জীবন নির্বাহ করে। বাক্কারের পরিচিত প্রধান প্রশিক্ষক হঠাৎ একদিন বললেন, লিসেন বয়েজ, খাদ্য আর জলের অভাব এখানে মারাত্মক। খাবার আর জলের কথা ভাবতে ভাবতেই শিবিরের ছেলেদের দিনের অনেকটা সময় কেটে যায়। তাই আজ থেকে আমি নিয়ম করছি, জল আর খাবার দেওয়া হবে না ছেলেদের। ৮-১০ দিন অন্তর একবার করে দেওয়া হতে পারে। তোমাদের এইসব লতাগুল্ম খেয়েই বাকি দিনগুলো কাটাতে হবে। একসঙ্গে সকলে চমকে উঠেছিল। দু একজন বলেছিল, এ তো প্রায় অসম্ভব। অসম্ভব শব্দটি বোকাদের অভিধানে আছে। কথাটা কে বলেছিলেন জানো? প্রাক্তন কর্নেল কথাটা বলার সঙ্গে সঙ্গে ১০-১২টা হাত উঠে গিয়েছিল। কর্নেল তাদের দিকে প্রসন্ন মুখে তাকিয়ে বলেছিলেন, হ্যাঁ, ঠিক ধরেছ। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের একজন জেনারেল এবং পরে ফরাসি সম্রাট। ফরাসি বিপ্লব পৃথিবীব্যাপী বিস্তার লাভ করত না যদি তাঁরা কোনো কাজকে অসম্ভব মনে করতেন। সুতরাং জল এবং খাবারের যোগান বন্ধ করা হলো আজ থেকে। প্রশিক্ষণের সময় অনেক নিয়ম মানতে হয়, মানলে তোমাদের লাভ। চীনে তো বটেই, ভারতীয় সেনাবাহিনীতেও এই নিয়ম প্রযোজ্য রয়েছে। স্পেশাল কমান্ডো প্রশিক্ষণে জল খাবার কিছুই দেওয়া হয় না বাহিনীকে। আর আরও কিছু বলতে চেয়েছিল বাক্কার, কিন্তু তার আগেই তাকে হাত তুলে থামিয়ে দিয়েছিল লিউ। ব্যাস ব্যাস ব্যাস, এনাফ। আর একটা কথাও আমি শুনতে চাই না বাক্কার। আমাদের কর্নেলের কথাই আমরা মেনে চলব। জল এবং খাবার দুটোই আউট করে দেওয়া হবে আজ থেকে। প্রশিক্ষণের দিকে তাকিয়ে জীবন থেকে অনেক কিছু বিয়োগ করা হতে পারে, কিন্তু আমাদের অধ্যাবসায়, কষ্ট সহিষ্ণুতা এবং অনুশীলনের সাফল্য তো একদিন আসবেই। আর তো কটা মাসের ব্যাপার, আসবে তো নিশ্চয়ই। চীনের পিপলস লিবারেশন আর্মি তাদের সেনাবাহিনীকে একটা সুসংগঠিত, আধুনিক এবং প্রযুক্তি নির্ভর কাঠামোয় প্রশিক্ষণ দিয়ে থাকে। কর্নেল সহ শিবিরের প্রাক্তন সেনাকর্তারা প্রথম থেকেই ছেলেদের শারীরিক কসরত, অস্ত্রচালনা, সামরিক শৃঙ্খলা, মৌলিক যুদ্ধকৌশল এবং কমিউনিস্ট পার্টির আদর্শে রাজনৈতিক শিক্ষাদান করতে শুরু করলেন। গ্রাউন্ড ফোর্সে যা যা করণীয়, অর্থাৎ পর্বত, মরুভূমি, আরবান কমব্যাট, সব ধরনের কাজের জন্য প্রস্তুত করতে লাগলেন বাহিনীকে। প্রাক্তন কর্নেল ড্রোন ভিডিওগ্রাফিতে প্রতিদিন রাত ৯টা থেকে বোঝাতেন সাবমেরিন, বিমানবাহী রণতরী, সমুদ্রযুদ্ধ। বিশ্বের উন্নততর দেশগুলো, এমনকি চীন, কিভাবে জেট ফ্লাইট অপারেশন, ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থাপনা রেখেছে সেগুলো সম্বন্ধেও বিস্তারিত ধ্যান ধারণা দিতে শুরু করলেন। তাছাড়া স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স কি, সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক এবং মহাকাশ প্রযুক্তি নিয়েও বিশদে জানানো হলো লিউ এবং তার দলকে। রোবোটিক্স, এআই, ড্রোন এবং সাইবার যুদ্ধ ব্যবস্থায় কিভাবে আধুনিক প্রশিক্ষণ দিচ্ছে চীন, তা শুনতে শুনতে ঝ্যাং লিউ শিহরিত হয়ে উঠত। দেশপ্রেম জেগে উঠত তার অগোচরে। সে অন্ধকার উপত্যকা পেরিয়ে ইন্ডিয়া নামে একটা দেশের মানচিত্র খুঁজে পেত।
কল্পনায় সে দেখতে পেত ভার্চুয়াল রিয়েলিটি এবং সিমুলেশন ব্যবহার করে পাইলট এবং যুদ্ধরত ইউনিটদের প্রশিক্ষণ দেওয়ার পর তারা কেমনভাবে হামলা চালাচ্ছে ইন্ডিয়ার সিকিম, অরুণাচল প্রদেশ এবং মিজোরামে। আকাশ থেকে কিভাবে ঝাঁকে ঝাঁকে নেমে আসছে অভিশাপ। ছটফট করতে করতে পাহাড়ি উপত্যকা জুড়ে কিভাবে মরে পড়ে থাকছে অসংখ্য ভারতীয়। ছবিগুলো কল্পনা করতে করতে সে আর গ্রীষ্মকালের তাকলামাকান মরুভূমির খরতাপ অনুভব করত না। কাঁটা ঝোপ আর লতাগুল মুখে দিন গুজরান করার দিনগুলোও ভুলে যেত লিউ। তবে অস্ত্রের জন্য টাকার প্রয়োজন। টাকা জোগাড় হচ্ছে। আইএসআই বাক্কারের মাধ্যমে প্রয়োজনীয় টাকা তুলে দিচ্ছে লিউয়ের হাতে। এমনকি প্রাক্তন সেনাকর্মীরা চীনা সামরিক বাহিনীর সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। চীনের সেনাবাহিনীর প্রচ্ছন্ন মদত রয়েছে লিউয়ের তৈরি করা দলের কর্মকাণ্ডে। চীনে অনেক ছোট বড় অস্ত্র প্রস্তুতকারক সংস্থা এবং কারখানা আছে। কিছু প্রতিষ্ঠান বৈধভাবে কাজ করে, আবার কিছু অবৈধভাবে অস্ত্র তৈরি করে পাচারের জন্য। অস্ত্র পাচার মূলত অপরাধ চক্র বা চোরাকারবারিদের মাধ্যমেই হয়। তারা স্থানীয় উৎপাদনকারীদের কাছ থেকে অস্ত্র কিনে আন্তর্জাতিক বা সীমান্তবর্তী নেটওয়ার্কে সরবরাহ করে। লিউ বুঝেছিল শুধু দেশীয় অস্ত্র ব্যবহার বড় কোনো অপারেশনের মাপকাঠি হতে পারে না। তাই সে নেপালের এবং পাকিস্তানের ওপরে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছে। পাকিস্তানের বাক্কার কথা দিয়েছে যে ধরনের অস্ত্রের প্রয়োজন তাদের হাতে থাকলে নিশ্চয়ই এসে পৌঁছে যাবে। কিন্তু লিউ বুঝেছে শুধু সেটুকুই যথেষ্ট নয়। তাই সে নেপালের এজেন্টের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছে। জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিনের মতন জঙ্গি গোষ্ঠীগুলো কিভাবে আন্তর্জাতিক মানের অস্ত্রশস্ত্র পাচ্ছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়েছে লিউ। সে জানে পার্বত্য চট্টগ্রাম এবং দক্ষিণ পূর্ব সীমান্তে কিভাবে অস্ত্র পাচার হয়। চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের রাঙামাটিতে গিয়ে পৌঁছয় অস্ত্র। বাংলাদেশের এজেন্ট রফিককে ফোন করে লিউ বলেছে, হ্যালো রফিক ভাই, আচ্ছা একটা কথা বলুন তো, জীবনে সব থেকে ভালো জায়গায় যেতে চাইলে কি থাকতে হয় জানা আছে রফিক ভাই? অনেকদিন পর লিউয়ের ফোন পেয়ে ঘাবড়েই গিয়েছিল রফিক। তাৎক্ষণিক জড়তা কাটিয়ে সে জবাব দিয়েছিল, সব কথার কি জবাব হয় মিয়া? তুমি কয়ে দাও না কেন? ফোনের ওপারে নিঃশব্দে হেসে উঠেছিল লিউ। জেদকে সঙ্গী করে নিজেকে ছাড়িয়ে যেতে শিখতে হবে রফিক, এবং তবেই তোমার সাফল্য নিশ্চিত। আমি সফল হতে চাই, কিভাবে কি করতে হইব শুধু তুমি বলো। বলছি, যে পথ দিয়ে আমরা চোরাই মাল পাঠাই সেই একই পথ দিয়ে ব্যাকে আসবে কিছু অস্ত্রশস্ত্র। কক্সবাজার থেকে 18টি পেটি মাল ট্রলারে উঠবে। ওপরে থাকবে বাচ্চাদের খাতা, বই, ব্যাট, বল, পেন্সিল, যা ইচ্ছে, ওই নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দেওয়ার জন্য। মহেশখালী, টেকনাফ হয়ে সেগুলো আসবে মায়ানমার। তারপর সেগুলো ঢুকবে আমাদের চীনে। এবার এই মায়ানমার পর্যন্ত সেগুলোকে সযত্নে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমায় নিতে হবে রফিক। যথা আজ্ঞা ওস্তাদ। মাছি তাড়ানোর মতো করে রফিক হেসেছিল বলে মারাত্মক রেগে গিয়েছিল লিউ। টেক ইট সিরিয়াস রফিক, এ তোমার বাংলাদেশের চরকি কিংবা ফুলঝুরি নয়। রাশিয়া, জার্মানি থেকে আসা বহু কোটি টাকার মূল্যের আর্মস ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে সেগুলো চুরি করে আনানো হচ্ছে। শোনো রফিক, তোমার জান চলে গেলেও ওই 18 পেটি মাল যেন ঠিকঠাক করে এখানে পৌঁছে যায়। রফিককে আর কিছু বলার সুযোগ না দিয়েই দেবেন্দ্রকে ফোনে ধরেছিল লিউ। নেপালের ললিতপুরে থাকেও। দেবেন্দ্রের গলা পেয়েই লিউ বলেছিল, হুমলা জেলা থেকে কারু আর রাশিয়া সীমান্ত পেরিয়ে কিছু মাল ঢুকবে চীনে। তুমি একটু দেখে নিও দেবেন্দ্র। কাজের বিষয়ে সবসময় সিরিয়াস দেবেন্দ্র লিউকে নিশ্চয়তা দিয়ে বলেছিল, আমার প্রাণ থাকতে একটা মালও এদিক থেকে ওদিক হবে না লিও। থ্যাঙ্কস।
আর তোমার কমিশনের বখরাটা আমি তোমার স্ত্রীর অ্যাকাউন্টে আজকেই পাঠিয়ে দিচ্ছি। রাখছি। দেবেন্দ্র কিছু বলার আগেই ফোনটা কেটে দিয়েছিল লিউ। তারপর ক্যালেন্ডারের দিকে তাকিয়ে শুধু বিড়বিড় করে বলল, আর 147 দিন, 147 days, my dear, 147 days। সেই মুহূর্ত থেকে লিউ অন্য কোনো দিকে তাকায়নি। সে জানে সফল হওয়ার আগে পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সাফল্য আর ব্যর্থতা হল জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সব ভুলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, এটাই এখন শিরোধার্য। কিন্তু সব ভুলে এগিয়ে যাওয়ার পক্ষপাতী নয় লিউ। ভারতকে চরম আঘাত হানতে সে সব রকমের প্রস্তুতি নিয়েই এগোবে। সমাজে অনেক প্রতিভাবান কিংবা দক্ষ মানুষ আছেন, কিন্তু তাঁরা যদি নিজের দক্ষতার উপর বিশ্বাস না রাখেন, তাহলে তাঁরা কঠোর পরিশ্রমে কখনোই আগ্রহী হয়ে উঠতে পারেন না। তাই আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম দুটোকেই একসঙ্গে ধরে রেখেছে লিউ। তাকলামাকানের ক্যাকটাস গাছ চিবিয়ে যে প্রশিক্ষণ শুরু হয়েছিল তাদের, এখন কমব্যাট ফোর্সের সব রকম উপকরণ তাদের হাতে চলে এসেছে। জার্মানি ভারতের কাছে ছোট অস্ত্র বিক্রির জন্য সাধারণ লাইসেন্স প্রদান করেছে, যার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী বিভিন্ন ধরনের হালকা অস্ত্র কিনতে পারবে। অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কিংবা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র হয়তো আমি কোনোদিনই আমদানি করতে পারবো না, কিন্তু রাশিয়া, জার্মানি, টার্কি, আমেরিকা থেকে যত ধরনের আর্মস আছে তার কিছু কিছু স্যাম্পল তো আগামী 3 দশকের মধ্যেই আমার হেফাজতে আসতে চলেছে। কথাগুলো বলে মরুভূমির ধুধু বালিয়াড়ির দিকে তাকিয়ে রইল লিউ। ওর চোখগুলো আনন্দে চকচক করে উঠল। এখন বর্তমান সময়, বিকেলের আলো ঝিমিয়ে এসেছে। লিউ দূরে তাকালো। ভারত আর চীন সীমান্তের বিশালাকায় পাহাড়গুলো যেন আর একটু পরেই ঘুমিয়ে পড়বে। হে ভারতবাসী, হে রাত তোমায় নিয়ে যাক, তারাগুলো তোমার স্বপ্নে ভেসে যাক, ঘুমকেই তোমার বিশ্বাসের একমাত্র সান্ত্বনা হতে দাও। বিড়বিড় করল লিউ। ওর শিরাগুলো দপদপ করছে এই মুহূর্তে। ধীর পায়ে এগিয়ে চলেছে ও। হাঁটু পর্যন্ত মোড়া কালো চামড়ার বুটে, কালো কুচকুচে জ্যাকেটে আর মুখ ঢাকা কালো টুপিতে ওকে মারাত্মক রহস্যময় লাগছে এখন। বরফের আস্তরণের ওপর দিয়ে পা টিপে টিপে চলেছে লিউ। ওদের প্রশিক্ষকেরা বারবার বলেছেন, চিতাবাঘ যেমন নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ে শিকারের ওপর, সেভাবেই সীমান্ত রেখা ধরে হেঁটে যেতে হবে। একটু খসখস আওয়াজ কিংবা দৈহিক নরণচরণ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। আজ ভারতীয় বাহিনীকে শেষ কামড় দেওয়ার দিন নয়, সেটা আরও 7 দিন পরে। বাকার সহ ওদের প্রাক্তন সেনারা বলেছে, যেখানে আক্রমণ সংঘটিত হবে সেই জায়গাটা ভালো করে রেকি করতে হবে বহুদিন ধরে। গত 1 মাস আগে থেকে এই কাজটা শুরু করেছে লিউ। ওর অন্য অনুগামীরা এই কাজের দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু লিউ রাজি হয়নি। অবিশ্বাসের জন্য নয়, আসলে ও নিজে পুরো ব্যাপারটাতে নিশ্চিত হতে চেয়েছে বারবার। বিরোধী পক্ষ যতই বলশালী হোক, তার কোনো না কোনো নেতিবাচক দিক থাকবেই। গত কয়েক মাস সামরিক প্রশিক্ষণ, বিগত কয়েক বছরে অন্যান্য কাজে হাত পাকানোর অভিজ্ঞতা থেকে ও বুঝেছে, মানুষ তার নিজের অধিকারের চেয়ে তার স্বার্থের জন্য কঠিন লড়াই করে। মানুষকে শুধুমাত্র 2টো প্রক্রিয়া দ্বারা এই পরিস্থিতি থেকে সরানো যায়। একটা হলো ভয়, অপরটা স্বার্থ।
দেশের সেবা কাজের চেয়েও এখানে বড় স্বার্থ নিজের চাকরি বাঁচানো। তাই ভারতীয় সেনারা ওপর মহলের ভয়ে জুজু হয়ে থাকে। লিউ দেখল অন্ধকার গাঢ় হচ্ছে। শিনকিয়াং প্রদেশের রাতের পরিবেশ অনেকটাই রহস্যময় এবং নীরব। বিশাল মরুভূমি, পর্বত এবং বিস্তীর্ণ তৃণভূমি মিলিয়ে শিনকিয়াং গঠিত। এই এলাকার প্রতিটি পাহাড়ি উপত্যকা ঢাল ওর হাতের তালুর মতো চেনা। ছোটবেলার কথা মনে পড়ছিল লিউয়ের। এবড়ো খেবড়ো চড়াই উতরাই পেরিয়ে হেকাং পাবলিক স্কুলে যেতে হতো ওকে। লিংসিয়াং স্যারের ভাবধারায় অনুপ্রাণিত ঝ্যাং লিউ আজ নিজেই একটা সংস্থা। চীনা দূতাবাস থেকে ওর সঙ্গে যোগাযোগ রাখা হয় নিয়মিত। পৃথিবীর বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন ওর বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে ওর দেওয়া উপদেশের বলে বলিয়ান হয়ে প্রভুত্ব স্থাপন করেছে। ছোটবেলায় স্কুল ছুটির পরে লিংসিয়াং স্যার নিজে প্রথম দেখা করেছিলেন লিউয়ের সঙ্গে। বরফে বরফে সেদিন ঢেকে গিয়েছিল রাস্তাঘাট। প্রবল ঝড় বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছিল গোটা এলাকা। স্যার ছোট্ট লিউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, নিজেকে বিলিয়ে দিতে হবে জাতির সহায়তায়। মহত্ব নিয়ে অনাসক্ত হয়ে ব্যক্তির সত্তার স্বকীয়তা ভুলতে হবে। জাতির স্বার্থই হবে ব্যক্তির স্বার্থ, জাতির কল্যাণেই হবে ব্যক্তির কল্যাণ। তারপর চুপি চুপি দিয়েছিলেন সেই অমোঘ বীজ মন্ত্র। বন্দুকের নলই ক্ষমতার উৎস। আমাদের নায়ক মাং সে তুং বলেছেন কথাটা। মনে রাখিস লিও, রাজনৈতিক ক্ষমতা সামরিক শক্তি থেকে উদ্ভূত হয়। তোকে ক্ষমতার কেন্দ্রবিন্দু হতে হবে একদিন। জোর করে ছিনিয়ে নিতে হবে সব ক্ষমতার আধার, তবেই তুই নিজের দেশকে কিছু দিতে পারবি, প্রতিবেশী রাষ্ট্রকে রাখতে পারবি পায়ের তলায়। তোর সকল যাত্রাপথে আমি তোর সঙ্গী হব। আমাকে সব সময় তুই পাশে পাবি। তারা ভরা রাতের আকাশের দিকে তাকালো লিউ। দূরে তাকলামাকান মরুভূমির ধারে রাতের পরিবেশ একেবারে জাদুর মতো। দিনের উত্তপ্ত বালির পরে রাতের শীতলতা চামড়ায় হিমেল পরশ দেয়। দূর থেকে মাঝে মাঝে উটের ঘণ্টার আওয়াজ ভেসে আসে। একাকী কোনো মরুদ্যানে জ্বলে ওঠে সামান্য আলো। তাঁবুর ভেতরে উইগুর মানুষের সুরেলা গান এবং ঝলকে ঝলকে জ্বলে ওঠা আগুনের শিখা দেখা যায়। ওখানেই কোনো এক জায়গায় লিউয়ের বন্ধুরা তাঁবুতে বিশ্রামরত। তারা জানে দিন সাতেক পরে মারাত্মক হামলা চালাতে হবে ভারতীয় সেনাদের ওপর। চলতে চলতে একবার থামল লিউ, পেছন দিকে ঘুরে দাঁড়ালো। কেউ কি অনুসরণ করছে নাকি ওকে? নিশ্চিত হলো কেউ নেই। মানুষ দেখতে পেল না ঠিকই, তবে দেখল চাঁদের আলো বরফাচ্ছাদিত শৃঙ্গগুলোতে পড়ে হালকা রূপলি আভা তৈরি করেছে। মাঝে মধ্যে শেয়ালের ডাক বা দূরে কোথাও নেকড়ের গর্জন শোনা যাচ্ছে। নিশুতি রাতে পাইন গাছের ফাঁকে ফাঁকে ঝিঁঝি পোকার ডাক যেন প্রকৃতির নিঃশব্দ সঙ্গীত। হাঁটার গতি সামান্য বাড়ালো লিউ। আর 5-6 কিলোমিটার হাঁটতে পারলে চেকপোস্টের কাছাকাছি পৌঁছে যাবে ও। একটু আগেই ওর কাছে খবর এসেছে G923 নম্বরের চেকপোস্ট গলেও ঢুকে যেতে পারবে। বাক্কার বলেছে আইএসআই সেরকম ব্যবস্থাই করে রেখেছে, তবে 3 ঘন্টার মধ্যেই ঢুকতে হবে, না হলে ভারতীয় গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে ওর শরীর। লিউ জানে সীমান্ত এলাকায় সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুমাত্রিক সতর্কতা অবলম্বন করে। দিনে ও রাতে সীমান্তে নিয়মিত পেট্রোল দল পাঠানো হয়। উচ্চস্থানে সেনা পোস্ট বা টাওয়ার থেকে পাহারা দেওয়া হয়। তাছাড়া ড্রোন এবং নজরদারি ক্যামেরার সাহায্যেও সীমান্তে নজরদারি চালানো হয়। শুধু তাই নয়, মাটির নিচে বা ওপরে মুভমেন্ট ডিটেক্ট করার জন্য ইলেকট্রনিক সেন্সরও লাগানো হয়েছে বর্তমানে। রাডার ছাড়াও রয়েছে নাইট ভিশন ডিভাইস। রাতের শত্রুকে চিনে নেওয়া যায় এই ডিভাইসে। শত্রুপক্ষের যোগাযোগ পর্যবেক্ষণের জন্য সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী। তাই বাধ্য হয়ে লিউ এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবহার করছে। এই উপদেশটাও বন্ধু বাক্কারি প্রথম দিয়েছিল ওকে।
3 থেকে 4 মিনিট হাঁটা পথ। তারপরই ওকে নেমে যেতে হবে একটা সুড়ঙ্গের মধ্যে। সুড়ঙ্গের মধ্যে দিয়ে 1.5 কিলোমিটার হাঁটলে একটা পাহাড়ি ঝর্ণা পড়বে। তার পাশ দিয়ে নদীর পথটা ধরতে হবে। নদীটা খাড়াই ভীষণ, তবে চওড়া নয় একেবারেই। তারপর নদীর গতিপথ বরাবর আরও কিলোমিটার 2 হাঁটলে পৌঁছানো যাবে G923-র কাছে। সোজা পথে অবশ্যই যাওয়া যেত, কিন্তু কোনো না কোনোভাবে ধরা পড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকত। সুড়ঙ্গের কাছাকাছি পৌঁছে সচকিত হলো লিউ। একটা মানুষের অবয়ব না? মাথা হেঁট করে বসে আছে লোকটা। লিউ হাঁটা বন্ধ করল, শ্বাস প্রশ্বাস নেওয়াও বন্ধ করল ক্রমে। কোমরে গুঁজে রাখা লোডেড পিস্তলটা বের করতে গেল, আর ঠিক তখনই লোকটা উঠে দাঁড়ালো। খুব পরিচিত গলায় ফিস ফিস করে বলল, মনে আছে তোকে কি বলেছিলাম? স্যার লিংসিয়াং। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল কথাটা। এই অন্ধকারেও লিউ বুঝল স্যার প্রসন্ন হাসি হাসছেন। জাতির কল্যাণেই হবে তোমার কল্যাণ। ভরাট গলায় খুব নিচু স্বরে বলে চললেন লিংসিয়াং। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মকও নয়। এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ তাদেরই সুন্দর যারা তাদের স্বপ্নের সৌন্দর্যে বিশ্বাস করে। আমি জানি আমাদের ঝ্যাংলিও লম্বা রেসের ঘোড়া। তুমি সফল হবেই। কথাগুলো বলে স্যার লিউয়ের হাতে ধরিয়ে দিলেন একটা চকচকে কালো ধাতব কোনো জিনিস। লিউ ঝুঁকে পড়ে দেখল সেটা। ওটা গ্লক 17, হালকা ওজন, সহজ ব্যবহারে উপযোগী, প্রচুর ম্যাগাজিন ধারণ ক্ষমতা, লোডেড। একাই অন্তত ওই 30 জনের সঙ্গে লড়াই করতে পারবে তুমি। দারুণ অবাক হলো লিউ। স্যার হাসলেন। মৃদু হাসি জ্যোৎস্নার মতো ছড়িয়ে পড়ল চারপাশে। বলেছিলাম না তোমার সকল অভিযানে আমাকে পাশে পাবে। আর দেরি করো না, এগিয়ে চলো, বুঝলে? কৃতজ্ঞতায় নুয়ে পড়ে লিউ পুনরায় এগিয়ে চলল। সুড়ঙ্গ শেষে, ঝর্ণা শেষে অনেকখানি হেঁটে সে পৌঁছে গেল G923 সেনা ছাউনিতে। তাকিয়ে দেখল এই মুহূর্তে কোনো সেনাকর্মীকে দেখা যাচ্ছে না গেটে। ওর লক্ষ্য দরজা দিয়ে ঢুকে সোজা কম্পিউটার রুমে পৌঁছনো, সমস্ত গোপন তথ্য ডিকোড করে সঙ্গের ছোট পেন ড্রাইভে ভরে নিয়ে আসা। বাকিটা ওর টিম বুঝবে। খবর ছিল 3 ঘন্টার মধ্যেই ঢুকে বেরিয়ে আসতে হবে। শুধু কয়েক মিনিটের জন্যই ফাঁকা হয়েছে প্রবেশদ্বার। লোহার তার দিয়ে ফেন্সিং করা চারপাশে। দেওয়ালের গা বেয়ে বেয়ে ধীরে ধীরে এগোতে লাগলো লিউ। সিসিটিভি ক্যামেরার ছোঁয়াচ বাঁচিয়ে চলতে না পারলেই বিপত্তি। ধীরে ধীরে সে ঢুকে পড়ল কম্পিউটার রুমে। সেখানেও আশ্চর্যজনকভাবে কোনো লোক নেই। 3টে কম্পিউটার ছড়ানো ছিটানো রয়েছে এদিক ওদিক। একটার সামনে বসে ইউপিএসে ধীরে ধীরে চাপ দিল সে। যান্ত্রিক আওয়াজে জেগে উঠল ইউপিএস। সতর্ক হলো লিউ। মনিটর জুড়ে ফুটে উঠল আলো। বুটিং হচ্ছে নিঃশব্দে। বেশ কতগুলো ফাইল রয়েছে ডেস্কটপে। পেনড্রাইভটা পকেট থেকে বের করে সিপিইউতে গুঁজে দিল। একটু আবিষ্ট হয়ে পড়েছিল কাজে। ঠিক তখনই ঘরে একজন ঢুকে এলো। লম্বা চওড়া চেহারা, টকটকে গায়ের রং। পরিচিত মানুষ দেখে আঁতকে উঠল লিউ। গলা শুকিয়ে এলো তার। কোনো ক্রমে সে বলতে পারল, বাক্কার, তুমি এখানে? বাক্কার হাসল না, উপরন্তু তার চোখ দুটো আগুনের শিখার মতো জ্বলে উঠল। अपने जज्बातों पर थोड़ा काबू रखो। আনন্দে বয়ে চলে যাচ্ছ একেবারে। চৌকান্ন रहना, সতর্ক থাকতে হবে যেন তোমার আনন্দ অন্য কাউকে আঘাত না করে। আনন্দে যে বাহিনী গড়ে তুললে তুমি, একবারও ভাবলে না সেটা ভারতীয় সেনাবাহিনীর তুল্যমূল্য কিনা? বাক্কার, কি বলছো তুমি? আর তুমি এখানে এলেই বা কেমন করে?
কে বক্কর? আমি সুরেন্দ্র পাতিয়ালা, রয়ের এজেন্ট, ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন সদস্য। হোয়াট? ISI এর চর নও তুমি? তার মানে এতদিন তুমি আমাদের সঙ্গে প্রতারণা করেছো? হ্যাঁ? হিসেসে সাপের মতো শোনাচ্ছে লিউয়ের গলা। চীনা সরকারের ওয়েবসাইট, গবেষণা কেন্দ্র, সেনাবাহিনীর সিস্টেমে প্রবেশ করে ইনফরমেশন সংগ্রহ করেছি আমি। তোমাদের দেশ প্রতি মুহূর্তে ভারতকে নানা ধরনের সাইবার আক্রমণের ধমকি দিতে থাকে, তাই পাল্টা সাইবার প্রতিরক্ষা ও গোয়েন্দা কার্যক্রম গড়ে তোলা হয়েছে। আমি লিড করেছি চীনে। একটু থেমে সুরেন্দ্র পাতিয়ালা পুনরায় বললেন, ইসরো থেকে सैटेलाइट सर्वेलेंस চালানো হয় তোমাদের দেশে। हमने तुम लोगों पर कड़ी निगरानी रखी थी। তুমি তাকলামাকান ডেজার্টে বসে কি করছো সবটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের জানা। ফাঁদ পেতেছিলাম যাতে তুমি নিজে থেকে আসো। আজ তুমি এসেছো, 7 দিন পরে তোমার অনুগামীরা আসবে, আর তাদের সকলকেই ওয়েলকাম জানাবো আমরা। প্রতারকের উচিত সাজা দিতে কিন্তু আমি জানি বাক্কার, জানি। ক্ষুধার্ত নেকড়ের মতো কথাটা বলল লিউ। কোমরে গুঁজে রাখা দুটো অস্ত্র। একটু আগে স্যারের দেওয়া গ্লক রিভলভারটা বের করতে গেল সে। अगर तुम किसी को ठगोगे तो कोई तुम्हें भी ठगेगा। তুমি কাউকে কাঁদাবে তো কেউ না কেউ তোমাকেও কাঁদাবে। এভাবেই কর্মা তোমার দিকে ফেরত আসবে। কেউ পার পায় না লিও। তিনিও নিঃশব্দে পকেট থেকে বের করে আনলেন তার ছোট্ট কিন্তু কার্যকরী পিস্তলটা। কাউকে ঠকিয়ে কেউ মাফি পায় না, কোনোদিন পায়নি। লিউ দেখল ছায়ামূর্তির মতো একটা মানুষ ধীর পদক্ষেপে অফিসারের পেছনে এসে দাঁড়ালো। সেও তার ছদ্মবেশের আড়াল থেকে বের করে নিয়ে এলো বহুমূল্যের এক আগ্নেয়াস্ত্র। ফানুসের মতো ভেসে বেড়াতে লাগলো ভারত আর চীনের গুপ্ত শত্রুতা। পলাতক বেড়ালের মতো আচ্ছাদন খুঁজতে লাগলো লিউ। হাতের রিভলভারটা চকচক করছে ঘরের মৃদু আলোয়। ছায়ামূর্তি খুলে ফেলল তার ছদ্মবেশ। অবাক চোখে লিউ দেখল মাত্র 5 হাত দূরে দাঁড়িয়ে আছে তার শৈশব। ক্ষুধার্ত পশুর মতো মানুষটা বন্দুক তাক করে আছে রয়ের এজেন্টের দিকে। নলটা ঠিক সুরেন্দ্র পাতিয়ালার মাথার পেছনের মাঝামাঝি জায়গায়। সুরেন্দ্র পাতিয়ালা দেখতেই পায়নি তাকে। আর হয়তো কয়েক সেকেন্ড তারপরেই লিংসিয়াং স্যারের বন্দুক থেকে ছিটকে আসা গুলিতে চির ঘুমে ঢলে পড়বে রয়ের এজেন্ট। মনে মনে হাসল লিউ। নীল নীল বাষ্পের বুদবুদের মতন সময়ের ঘড়ি পেরোতে লাগলো টিকটিক শব্দে। নিসর্গেও আজ রক্তচিহ্ন। নির্জন শূন্যতার মধ্যে লিউ শুধু দেখতে পেল না, দুজন ভিনদেশীকে ঘিরে ধরেছে গোটা ভারতীয় সেনাবাহিনী। ধীরে ধীরে তারা ঘরটার দখল নিতে এগিয়ে আসছে। তাদের বুটের আওয়াজ ঢেকে যাচ্ছে লিউয়ের উদ্বেগ আর উৎকণ্ঠায়। আধারের মানুষের মতো লিউ শুধু দেখতে পাচ্ছে লণ্ঠনের আলোয় ছলাৎ ছলাৎ করে কেঁপে উঠছে রক্ত, কেঁপে উঠছে ভারত ভূমি। সুরেন্দ্র পাতিয়ালা শুধু জানেন স্তব্ধ হয়ে যাওয়ার আগে স্মৃতির আধার পেরিয়ে যেতে হবে। ভাঙা সাঁকো ভাঙা বাঁধ পেরিয়ে গেলেই দেখা মিলবে সৈনিক ব্যারাকের। সন্ধ্যার শাঁখ দূরে নীল হাতছানি দিয়ে কাছে ডাকবে বৃষ্টির ফোঁটা, অসংখ্য রণচিহ্ন আর ত্রিবর্ণ রঞ্জিত ভারতের আসমান। শেষ হলো আজকের গল্প কোড G923। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের, এবং কমেন্টে জানান আরও কীরকম গল্প শুনতে চান। সামনের সপ্তাহে কিন্তু একটি দুর্দান্ত
স্পাই থ্রিলার গল্প আসছে টান টান 2 ঘন্টার। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের স্পটিফাইয়ে যদি এখনও ফলো না করে থাকেন প্লিজ করুন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক।